যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টারবি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিটি স্বাক্ষর হলো, যেখানে 20% থেকে 1% কমানো হলো বাংলাদেশের শুল্ক। সেখানে বাংলাদেশ থেকে তো যে তৈরি পোশাকের একটি বৃহৎ অংশই তো যুক্তরাষ্ট্রে যায়, সেখানে আসলে কতটুকু প্রভাব পড়বে, কিংবা এই চুক্তির মধ্যে কতগুলো ইতিবাচক কিংবা নেতিবাচক দিকগুলো আপনি দেখছেন? না, এক্ষেত্রে বাংলাদেশের জন্য যে পণ্যগুলো রয়েছে প্রায় 2500 পণ্য, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হয় কম শুল্কে অথবা বিনা শুল্কে প্রবেশ করবে, এবং একই সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভ আরও অনেক বেশি, সেখানে প্রায় 4400 পণ্য। তো রেঞ্জ অফ প্রোডাক্ট কিন্তু অনেক বেশি, বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে, খাদ্যপণ্য, সেগুলোই মূলত বাংলাদেশের বাজারে আসবে। আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা বিশাল সুযোগ। যদিও বলা হচ্ছে যে ভারতের যে শুল্ক সেটা 18%, বাংলাদেশ 19%, এটা আসলে একেবারেই ম্যাটার করবে না। তার কারণ বাংলাদেশের জন্য যে সবচেয়ে বড় সুবিধা সেটা হলো যে ম্যানমেড ফাইবার, এইটার বেস যে সমস্ত আমাদের যে প্রোডাক্ট যেগুলো আর্মির প্রোডাক্ট, সেটার কিন্তু দ্বার খুলে যাবে। তার কারণ প্রথমে ছিল যে তুলা, কিন্তু এখন যেহেতু ম্যানমেড ফাইবার যোগ হয়েছে, তার মানে হলো যে আমাদের এখানে যেরকম একটা কটন বেসড একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তো সেটা আস্তে আস্তে যে হাই ভ্যালু অ্যাডেড ম্যানমেড ফাইবার বেসড যে প্রোডাক্ট সেগুলো তৈরি হবে। আর একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদিত তুলা সেটা অত্যন্ত উচ্চ মানসম্পন্ন, এবং সেখানে ওয়েস্টেজ খুবই কম, যার ফলে আমি মনে করি যেটা বাংলাদেশের জন্য মার্কিন বাজারে যে এই যে তৈরি পোশাক সেটার কিন্তু গুরুত্ব অনেক বাড়িয়ে দেবে। সেটা এই সুবিধাটা আবার ভারত পাবে না। এখানে কি হিসাব রয়েছে যে আমরা আসলে যে শুল্কমুক্ত সুবিধাটা পাবো, ওদের তুলাটা যদি আমরা ব্যবহার করি, আমদানির ক্ষেত্রে তো সেই তুলার খরচটা অনেক বেশি পড়ে যাবে, আমাদের উৎপাদন খরচটা তাতে বাড়বে কিনা? না, উৎপাদন খরচ বাড়বে না। তার কারণ যেটা আমি আগে বলেছি যে তাদের যে তুলা সেটা কিন্তু মানটা অনেক বেশি, এবং তাদের ওয়েস্টেজও অনেক কম হয়, যার ফলে হিসাব করে দেখা গেছে যে আসলে আমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স। তার কারণ আমাদের কাছাকাছি যেমন ভারত থেকে বা চীন থেকে যেটা সোর্স করতে পারি, তো সেটা আসলে অনেক দূর থেকে আনতে হবে। তো সেটার জন্য আমাদের যদি স্টোরেজ আমরা তৈরি করি এখানে, তাহলে আশা করি তেমন কোনো সমস্যা হবে না। বরং তাদের তুলা ব্যবহার করে বিশ্বের অন্যান্য জায়গাতে কিন্তু আমরা উচ্চমানের যে তৈরি পোশাক সেটা রপ্তানি করতে পারবো, যেটা আসলে আমাদের জন্য কিন্তু এখন যে এক্সপোর্ট পটেনশিয়াল সেটা আরও অনেক বাড়িয়ে দেবে। ভিয়েতনামও তো এই ধরনের একটি সুবিধা পেয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারাও এর আগে চুক্তি করেছে। তো প্রতিযোগী দেশ হিসেবে তো ভিয়েতনাম আমাদের একদম নিকটবর্তী। সেখানে আসলে এই চুক্তির ফলে ভিয়েতনাম থেকে আমরা কতটুকু এগিয়ে থাকবো কিংবা পিছিয়ে থাকবো, কি মনে হচ্ছে? ভিয়েতনামের যেটা আমার মনে হচ্ছে যে বোধহয় দ্বিতীয় এবং তৃতীয়, কিন্তু ভিয়েতনাম এবং চীন কিন্তু প্রায় সমান সমান রপ্তানি করে। এখন বাংলাদেশকে যেটা করতে হবে সেটা 1 এবং 2 রয়েছে, তারা 1 এবং 2 থাকলেও বাংলাদেশের প্রায় দ্বিগুণ তারা রপ্তানি করে তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। সুতরাং ওই জায়গাতে আমাদের অনেক পথ আরও পাড়ি দিতে হবে। এটার জন্যই আসলে আমাদের এই সুযোগটা নেওয়া দরকার, যে আমরা যেন এই যে ম্যানমেড ফাইবার এবং তুলা যেটি, সেটার জন্য একটু বেশি করে আমদানি করে বাংলাদেশের যেমন তৈরি পোশাক সেটার জন্য মান আরও বাড়াই। এবং এটার কারণে যেটা হবে যে ভিয়েতনামের প্রোডাক্ট সম্পর্কে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা জানে, মানে তারা কিন্তু মোটামুটি ওই বাজারটা স্যাচুরেট করে ফেলেছে। এখন বাংলাদেশের কাজ হবে হচ্ছে যে এই ভিয়েতনামের বাজারটা ধরা, এবং সেটা বাংলাদেশের অনেক সহজ। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা করতে হবে না, বরং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা করলে বাংলাদেশের যে গার্মেন্টস সেটা একটা আপগ্রেডেশন হবে। আমার মনে হয় যে এই সুযোগটা আসলে বাংলাদেশের নেওয়া উচিত। একই সঙ্গে তো আরেকটি বিষয় রয়েছে, যেহেতু চীন থেকে অনেক পণ্য কিন্তু ভিয়েতনাম আমদানি করছে, এবং সেই পণ্য যদি তারা এক্সপোর্ট করছে, সেখানে কিন্তু 40% একটি শুল্ক আমেরিকা বলছে। তো সেই সুবিধাটা তো বাংলাদেশ থেকে পাওয়ার কথা, কারণ আমরা তো পুরোটাই আমরা নিজস্ব উৎপাদনের মধ্যে রয়েছে। হ্যাঁ, অবশ্যই সেই সুবিধাটা নেওয়া উচিত বাংলাদেশের। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আমেরিকাকে যেটা বলেছে আর কি চুক্তির আওতায়, সেটা হলো যে তারা দুটো জায়গাতে সাপোর্ট দেবে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তো সেই জায়গাতে বাংলাদেশের সাপোর্ট থাকবে। তো আর অ্যাট দ্য সেম টাইম পুরো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেখানকার যে রিফর্ম, সেখানে বাংলাদেশের সাপোর্টটা আসলে আমেরিকা চায়। তো তার মানে হলো যেটা আপনি বললেন যে যেহেতু একটা রিএক্সপোর্টিংয়ের বিষয় আছে, যেমন চায়না থেকে আসছে ভিয়েতনামে আবার সেটা যাচ্ছে, তো সেটার উপর 40%। তার মানে হলো যে পুরো বিশ্ব বাণিজ্য ব্যবস্থা সেটাকে পরিবর্তন করার জন্যও কিন্তু এটা একটা মানে আমাদের যে এই বাণিজ্য চুক্তি সেটা কাজে লাগাবে। তো সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের সঙ্গে চীনের যে বাণিজ্য সেটার ক্ষেত্রে কিছুটা হয়তো আমাদের পরিবর্তন আসবে সামনের দিনগুলোতে। এবং একই সঙ্গে যে অন্যান্য আরও অনেক পণ্য যেটা বাংলাদেশের বাজারে প্রবেশ করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেটা একটা বিষয়। কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা কেউই খেয়াল করছি না, সেটা হলো যে ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে যে এসি ফ্রিজ এই ধরনের পণ্যগুলো বাংলাদেশ নিজেই তৈরি করছে। তো সেই পণ্যগুলোর জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই তৈরি পোশাকের পাশাপাশি আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সেটার জন্য আমি মনে করি যে অনেক সুবিধা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেটার দিকে একটু চিন্তা করা উচিত, চিন্তা করে আসলে আমাদের সেভাবে স্পেশালাইজ করা উচিত। রয়টার্সের একটি প্রতিবেদন দেখলাম, যেখানে বাংলাদেশে যে উড়োজাহাজ যন্ত্রাংশ যদি আমেরিকাতে আমরা রপ্তানি করি, সেখানে শূন্য শুল্ক থাকবে। আমরা তো উড়োজাহাজ উৎপাদন কিংবা এর সঙ্গে জড়িত না। এটা কি আসলে খুব বেশি ভাইবেল হচ্ছে কিনা? অবশ্যই, তার কারণ এটাই হচ্ছে ইন্ডিকেশন যে তারা বলছে যে আমরা সুযোগ দিচ্ছি, তোমরা গ্রহণ করো।
তো এই জায়গাটাতে যদি আমরা অন্তত যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করতে পারি, তাহলে উৎপাদন খরচ অন্যান্য অনেক দেশের তুলনায় কম হবে বাংলাদেশে। এবং বাংলাদেশ তো এই মুহূর্তে পণ্য রপ্তানি করছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যার ফলে এখানে দূরত্ব কোনো বিষয়ই হবে না। বাংলাদেশের যে স্পেশাল ইকোনমিক জোন সেগুলোতে উৎপাদন করবে এই পণ্যগুলা, এবং আস্তে আস্তে তো আমাদের এই ম্যানুফ্যাকচারিং যেতে হবে, যে মানে হাই এন্ড যে প্রোডাক্টগুলো আছে সেখানে ইলেকট্রনিক্স এবং এখানে অটোমোবাইলস, যে উড়োজাহাজ, এগুলোতে ইভেন আমাদের সেমিকন্ডাক্টর এখানে তৈরি করবো আমরা। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে সেগুলো প্রডিউস করবে, করে তারপরে আমরা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করবো। এফডিআইও বাড়বে, কর্মসংস্থান বাড়বে, আমাদের রপ্তানি আয় বাড়বে। তো এইভাবে করে যদি আমরা আস্তে আস্তে যে আমাদের যে আরএমজি প্রোডাক্ট সেটার দিক থেকে একটু ডাইভার্সিফাই করে আমরা অন্যান্য প্রোডাক্টের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হাই স্কিল এমপ্লয়মেন্টও হবে, এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিনিয়োগ বাণিজ্য এই দুটো জায়গাতেই কিন্তু সম্পর্ক ভালো হবে। তো এখানে অনেক অপরচুনিটি আছে। আমরা যেন একটা দুটো পণ্যের দিকে আসলে খেয়াল না করি, তারা যেগুলো সুবিধা দিয়েছে সেগুলো ব্যবহার করে আমরা যেন বাণিজ্য বিনিয়োগ এটা বাড়াই। তার মানে শুধুমাত্র যে আমরা সেখানে রপ্তানি করে আয় করছি এমনটা না, আমাদের বিনিয়োগ বাড়ার এখানে সম্ভাবনা রয়েছে। অবশ্যই। এবং আমরা যেহেতু স্ট্রাগল করছি এখন, যে বিটা কিন্তু অনেক অনেক চেষ্টা করেছে, কিন্তু এর মধ্যেও কিন্তু খুব বেশি আমাদের সুযোগ সুবিধা আসেনি বিনিয়োগের ক্ষেত্রে। তার মনে করি যে এইটা একটা বড় সুযোগ। একদিকে আমরা ভিয়েতনামের সাথে পাল্লা দেব, আমাদের ভারতকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ তারা ওই সুবিধার খুব একটা পাবে না। তো এটা করতে হবে, বাংলাদেশের পণ্যের যে আকার সেটা বাড়াতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, এবং তাদের যে এলাই আছে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে তাদের মধ্যে, এবং একই সঙ্গে দেশের ভিতরে আমরা কিন্তু আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা কিন্তু এই যে শিল্পের ভিত্তিটা সেটা বাড়াবো তাদের বিনিয়োগ দিয়ে। এইভাবে যদি করি, এবং এই কৌশলটাই আমাদের নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে যে তাদের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে হবে। এইভাবে করলে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, বাণিজ্য ঘাটতি কমে আসবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, এবং সব মিলে আমি মনে করি যে দুটো দেশের জন্য এটা লাভ। কিন্তু আমেরিকা থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষি পণ্য আমদানির জন্য বেশি তারা গুরুত্ব দিচ্ছে। এখন আমরা তো কৃষি প্রধান একটি দেশ, তাদের কৃষি পণ্য বাংলাদেশে আসলে আমাদের কৃষকরা কিংবা আমাদের কৃষি পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? আমি মনে করি যে ওই রকম তেমন কোনো ভয় নেই, তার কারণ আমাদের আসলে অনেক জায়গাতে যে সমস্ত বিশেষ করে খাদ্যপণ্য যেগুলো প্রয়োজন হয়, যেমন এই যে তাদের ওখান থেকে ভুট্টা, গম যেগুলো আসছে, আমরা কিন্তু গম কিন্তু আমদানি করছি সারা পৃথিবী থেকে, এবং বিপুল পরিমাণে আমরা আমদানি করি গম। এবং সেখানে ইউক্রেন থেকে আসে, রাশিয়া থেকে আসে, ভারত থেকে আসে, কানাডা থেকে আসে। তো কানাডা থেকে যদি গম আসে, তাহলে বাংলাদেশ কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভালো মানের গম আমদানি করবে না? তো এই যুক্তিগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বড়, যেগুলো আসলে দেখতে হবে। এবং আমেরিকার উৎপাদিত যে গম সেটি কিন্তু অনেক উচ্চমানের, এবং তাদের যে ভুট্টা সেটা উচ্চমানের, তাদের তেল বীজ, তারপরে সয়াবিন, এগুলো সব কিছুই ভালো মানের। তো সুতরাং ভালো মানের পণ্য যদি আমরা আমদানি করি, তাহলে সেক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য ভালো। আর এই পণ্যগুলো তো বাংলাদেশ খুব বেশি উৎপাদন করে না, এবং বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে আমদানি করে। আমাদের আমদানি খরচটা যদি বেড়ে যায়, সেটা কি আমাদের ভোক্তাদের উপরে? না, কানাডার থেকে যেহেতু আমরা আমদানি করছি, আমরা ব্রাজিল থেকে আমদানি করছি, তাহলে দূরত্ব তো প্রায় একই। সুতরাং এই দূরত্বের কথা যারা বলে তারা আসলে আমার মনে হয় যে একটু ভুল বোঝাচ্ছেন। আমি মনে করি যে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের যে উৎপাদিত কৃষি এবং খাদ্যপণ্য এগুলোর মান অনেক ভালো, এবং সেখানে নিউট্রিয়েন্ট অনেক বেশি থাকে। সুতরাং এই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে, আমাদের জনস্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, এবং একই সঙ্গে এই যে উচ্চমান সম্পন্ন যে পণ্যগুলো আছে, তো সেইগুলোর সুযোগটা নেওয়া উচিত। এবং এই সুযোগটা কিন্তু সবসময় আসবে না, এটা মনে রাখতে হবে। আমরা যদি সম্পর্কটা এখনই বাড়াই, বাণিজ্যিক সম্পর্ক, এবং যে পণ্যগুলো আমরা আমদানি করছি সেটাও যদি একটু রিলোকেট করে যদি আমরা সেখান থেকে নিয়ে আসি, আমি মনে করি যে এটা আসলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবে। এবং এটার পক্ষে আমি মনে করি যে আস্তে আস্তে জনমত হয়তো তৈরি হয়ে যাবে, যখন তারা বুঝবে যে না, এটা বাংলাদেশের জন্য ভালো। এবং একই সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশে বেশ কয়েকটি বোয়িং বিমান কিনতে হবে, জ্বালানিও আমদানি করতে হবে। আমি এখানে একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো ভিয়েতনামের সঙ্গেও তো আসলে আমেরিকার বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, $120 বিলিয়ন বেশি। তাদের জন্য কি আসলে এতটা কঠিন শর্ত ছিল, কিংবা আমাদের জন্য এতটা আমদানির চাপ আমেরিকা কেন দিচ্ছে? না, আসলে ভিয়েতনামের সাথে একটা ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক তৈরি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটা আমাদের সঙ্গে সেভাবে তৈরি হয়নি। আমরা কিন্তু মাত্র সুযোগটা নিলাম, যে যখন আমাদের যে রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা হয়েছে তখনই আমরা নড়ে চড়ে বসেছি। কিন্তু ভিয়েতনাম 90-এর দশকের শুরুতেই তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে, এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু তারা ভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে ওই বাণিজ্য চুক্তির কারণে। আমরা কিন্তু সেই দিক থেকে অনেকটা পিছিয়ে গেছি, আমরা শুধুমাত্র টিকফা করেছিলাম। তো টিকফার আন্ডারে শুধুমাত্র কিছু ব্রড ফ্রেমওয়ার্ক এগুলো তৈরি হতো। তো এখন যেটা হয়েছে যে ভিয়েতনামের সঙ্গে আমাদের তেমন কোনো সমস্যা হবে না, মানে ভিয়েতনাম সুবিধা পাচ্ছে তার মানে আমরা পাবো না, বিষয়টা এরকম নয়। আর যেটা এলএনজির কথা বললেন, এলএনজি সারা পৃথিবী জুড়ে কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির একটা পরিকল্পনা তৈরি করেছে, এবং বাংলাদেশ তো এলএনজি আমদানি করছে। এখন এই শীতের সময় আমরা দেখলাম যে এলএনজির একটা হাহাকার পড়ে গেছে, ঘাটতি তৈরি হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে তার ডেডিকেটেড যে সাপ্লাইটা হবে ওই প্রায় 15 বছর ধরে, হ্যাঁ, জ্বালানি নিরাপত্তার কথাটা বলছে, এবং সেই নিরাপত্তাটা নিশ্চিত হবে। আমি মনে করি যে এটা যেহেতু আমরা আমদানি করছি, তাহলে সেখান থেকে যদি আমদানি করি, মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করলে একদিকে আমদানি যে বাণিজ্য ঘাটতি সেটাও কমলো, এবং একই সঙ্গে এখানে কিন্তু কিছু অবকাঠামো তৈরি হবে, এখানে কর্মসংস্থান তৈরি হবে। তো সেই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।